নাট্যমেলা নয়, রায় জানানোর প্ল্যাটফর্ম নয়, বাংলা টেলিভিশনে প্রথমবার সোজাসুজি প্রশ্নের T20। ঘুরিয়ে নাক দেখাই না আমি, যখন তখন রং বদলাই না আমি। স্বর্ণালী, প্রশ্ন করব সোজাসুজি। প্রয়াত ভারতের প্রথম সেনা সর্বাধিনায়ক সিডিএস জেনারেল বিপিন রাওয়াত। মর্মান্তিক দুর্ঘটনা তামিলনাড়ুতে, চপার দুর্ঘটনায় প্রয়াণ সস্ত্রীক সিডিএস জেনারেল বিপিন রাওয়াতের। MI-17 হেলিকপ্টারে ছিলেন তিনি এবং তাঁর স্ত্রী। আমরা সকাল থেকে সেই খবরে রয়েছি এবং পুরো দুর্ঘটনায় 13 জনের মৃত্যু হয়েছে, যার মধ্যে রয়েছেন বিপিন রাওয়াতের স্ত্রী মধুলিকা রাওয়াতও। একমাত্র জীবিত অবস্থায় উদ্ধার হয়েছেন গ্রুপ ক্যাপ্টেন বরুণ সিং। আশঙ্কাজনক অবস্থায় তিনি চিকিৎসাধীন। সকাল থেকে আমরা পুরো দুর্ঘটনার দিকে নজর রেখেছিলাম, আশায় বুক বেঁধেছিলাম হয়তো এই দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেয়ে যাবেন সিডিএস জেনারেল বিপিন রাওয়াত। কিন্তু দুর্ভাগ্যক্রমে তার প্রয়াণের খবর এসে পৌঁছল বিকেল নাগাদ। আমরা পরপর ঘটনা পরম্পরা যা জানতে পেরেছি একের পর এক দর্শকদের জন্য তুলে ধরতে চাইব। সকাল 9টা নাগাদ সিডিএস জেনারেল বিপিন রাওয়াত তিনি দিল্লি থেকে রওনা দেন ওয়েলিংটন স্টাফ কলেজের উদ্দেশ্যে, যেখানে তার লেকচার দেওয়ার কথা দুপুর 2:45-এ। 11:35-এ তিনি সুলুর পৌঁছন এবং তারপর ঠিক তার 10 মিনিটের মাথায় 45 নাগাদ তিনি ওয়েলিংটনের উদ্দেশ্যে রওনা দেন। এর কিছুক্ষণ পরেই যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় তার চপারের সঙ্গে। দেশের সেনা সর্বাধিনায়ক যে চপারে, সেই চপারের সঙ্গে যখন যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়, পাগলের মতো সেনা আধিকারিকরা চেষ্টা করেন কোনো না কোনোভাবে যোগাযোগ করার। যোগাযোগ সম্ভব হয়নি এবং অবশেষে গ্রামবাসীদের সূত্রে স্থানীয় সেনা ছাউনিতে খবর পৌঁছল চপার ক্র্যাশ করেছে। তখনও আশায় বুক বাঁধছিলেন সবাই যে কোনো না কোনোভাবে সিডিএস জেনারেল বিপিন রাওয়াত বেঁচে যাবেন। এই মুহূর্তে যে ছবি দেখতে পাচ্ছেন ক্যাবিনেট কমিটির বৈঠক, নিরাপত্তা সংক্রান্ত যে ক্যাবিনেট কমিটি তার বৈঠক। পরবর্তী সেনা সর্বাধিনায়ক অর্থাৎ চিফ অফ ডিফেন্স স্টাফ কে হবেন তাই নিয়ে আলোচনা চলছে বলে সূত্রের খবর। রাজনাথ সিং রয়েছেন নির্মলা সীতারামন, প্রধানমন্ত্রী মোদী রয়েছেন অমিত শাহ। নিরাপত্তা বিষয়ক যে মন্ত্রী গোষ্ঠী তার বৈঠক 6:30 থেকে শুরু হওয়ার কথা ছিল, সে বৈঠক চলছে। অজিত দোভালও রয়েছেন বৈঠকে। বৈঠক থেকে পরবর্তী সেনা সর্বাধিনায়ক কে হবেন সম্ভবত তা ঠিক করা হবে, এরকমটাই সূত্রের খবর। চিফ অফ ডিফেন্স স্টাফ জেনারেল রাওয়াত, তার প্রয়াণে শোকস্তব্ধ গোটা দেশ। এখনো পর্যন্ত কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে কোনো বার্তা দেওয়া হয়নি, তবে মনে করা হচ্ছে আগামীকালই সেই বার্তা পাওয়া যাবে। আগামীকালই সংসদেও বিবৃতি দেবেন রাজনাথ সিং প্রতিরক্ষা মন্ত্রী এবং আগামীকালই কেন্দ্রের পক্ষ থেকে বার্তা দেওয়া হবে। আমরা দেখেছি গোটা দুপুর ধরে প্রতিরক্ষা মন্ত্রক তারা টানা বৈঠক করেছেন এবং তারপর রাজনাথ সিং গিয়েছিলেন বিপিন রাওয়াতের বাড়িতে এবং ফিরে এসে সন্ধেবেলার এই বৈঠক। আমরা সব বিষয় নিয়ে কথা বলবো। আমাদের সঙ্গে রয়েছেন আমার সহকর্মী সৌমেন, রয়েছেন সরাসরি নিউজরুম থেকে। সৌমেন, এই বৈঠকের দিকে অবশ্যই আমাদের নজর থাকবে, কিন্তু তার আগে একবার যদি ঘুরে দেখা যায় বিপিন রাওয়াত সেনা সর্বাধিনায়ক, তার জীবনটা যদি সংক্ষেপে দর্শকদের জন্য তুলে ধরো।
সমাদিতা, জেনারেল বিপিন রাওয়াত তার জীবনটা সংক্ষেপে তুলে ধরো। তুমি যেটা বললে সত্যি, সিডিএস জেনারেল বিপিন রাওয়াতের এক কথায় বোধহয় প্রকাশ করা যায় না। তুমি জানো যে সিডিএস জেনারেল বিপিন রাওয়াত যখন দায়িত্ব পেয়েছিলেন সেই সময় ভারত এবং পাকিস্তানের মধ্যে একটা রাজনৈতিক উথালপাথাল পরিস্থিতি চলছে। ভারতের সেনাপ্রধানের দায়িত্ব পাওয়ার পর সেখান থেকে তাকে আরও উন্নীত করা হয়, সেনা সর্বাধিনায়ক পদে উন্নীত করা হয়, চিফ অফ ডিফেন্স স্টাফ এই পোস্টটা তৈরি করা হয়, সেই পোস্টে তাকে বসানো হয়। তুমি খুব ভালোই বুঝতে পারছো যে ভারতবর্ষে প্রথম একটা সেনা সর্বাধিনায়ক পোস্ট চিফ অফ ডিফেন্স স্টাফ যেখানে বিপিন রাওয়াতকে বসানো হচ্ছে, তার মানে ভারত সরকার নিশ্চিতভাবেই তার সেই যে ক্রেডিবিলিটি, বিশ্বাসযোগ্যতা, তার সক্ষমতা, তার আত্মবিশ্বাস, এই যে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, প্রতিরক্ষামন্ত্রী সবাই বলছেন না যে ওয়ান অফ দ্য ব্রেভেস্ট সোলজার্স অফ ইন্ডিয়া, অর্থাৎ ভারতবর্ষের যত সেনা কর্তারা এসছেন তাদের মধ্যে অন্যতম সাহসী, আত্মবিশ্বাসী একজন মানুষ ছিলেন জেনারেল বিপিন রাওয়াত। তা সেই জন্যই না তাকে ওই পোস্টে বসানো হয়েছিল। ভারত সরকার তাকে বিশ্বাস করেছিল যে আপনাকে যদি আমরা এই পোস্টে বসাই তাহলে আপনি ভারতের সার্বভৌমত্ব রক্ষায় জান প্রাণ লড়িয়ে দেবেন। তুমি জানো যখন পুলওয়ামায় হত্যাকাণ্ড হয়েছিল, সন্ত্রাসবাদী পাকিস্তান থেকে এসে হত্যাকাণ্ড করেছিল, তারপর যখন 2019 ফেব্রুয়ারিতে ভারতীয় বায়ুসেনা বালাকোটে ভয়াবহ হামলা চালায়, সেই হামলার আগে জেনারেল বিপিন রাওয়াতের নেতৃত্বে একটা বৈঠক হয়েছিল। ভারতীয় বায়ুসেনা এবং সেনার অন্যান্য গুরুত্বপূর্ণ ডিপার্টমেন্ট সেই বৈঠকে অংশগ্রহণ করেছিল। সেখানে জেনারেল বিপিন রাওয়াতের গুরুত্বপূর্ণ অ্যাডভাইস কাজে এসেছিল। তুমি জানো যে গত 1 বছর ধরে ভারত এবং চীনের মধ্যে যখন উত্তেজনা চলছে, 1.5 বছর আগে যখন গালওয়ান প্রদেশে চীন চোখ রাঙাচ্ছে, ভারতে প্রবেশ করার চেষ্টা করছে, সেই সময় এই জেনারেল বিপিন রাওয়াতই সাংবাদিক বৈঠক করে বলেছিলেন যে ভারতের সার্বভৌমত্ব আমি কোনোভাবে নষ্ট হতে দেব না। ফলে বিশ্বের বৃহত্তম গণতন্ত্রের সেনা সর্বাধিনায়ক যখন সাংবাদিকদের সামনে বলছেন যে ভারতের সার্বভৌমত্ব কোনোভাবে আমরা নষ্ট হতে দেব না, সমাদৃতা, তুমি জানো যে বিশ্বের যত বড় শক্তিশালী দেশ হোক না কেন, সেই দেশ সামরিক দিকে যতই শক্তিশালী হোক না কেন, একটি বৃহত্তম গণতন্ত্রের দেশের সেনা সর্বাধিনায়ক বলছেন দেশের সার্বভৌমত্ব নষ্ট হতে দেব না। ফলে সেই শত্রু দেশ 10 বার ভাববে। তারপর থেকেই ভারত এবং চীনের মধ্যে বৈঠকটা শুরু হয়, যেটা 14তম বৈঠক গত সপ্তাহে শেষ হয়েছে, যেখান থেকে একটা পজিটিভ রেসপন্স পাওয়া গেছে। ভারত এবং চীন একে অপরকে সহমত হয়েছে যে হ্যাঁ, এবার আমরা ধীরে ধীরে সেনা প্রত্যাহার করব। এই বৈঠকটা শুরুয়াত করে গিয়েছিলেন জেনারেল বিপিন রাওয়াত। তিনি সেই রাস্তাটা দেখিয়েছিলেন। তিনি বোঝাতে পেরেছিলেন যে হ্যাঁ, ভারত তার সার্বভৌমত্ব নষ্ট দেবে না, ভারত তার অধিকার বজায় রাখবে। ঠিক একদম সৌমেন, এখান থেকে তোমাকে আমি একটু বিরত করব। আমি আবারও তোমার কাছে আসবো নিঃসন্দেহে সেই গৌরব গাথার কথা শুনতে। গৌরব গাথা আজ গোটা দেশ মনে করছে, কিন্তু ঠিক যতটা কঠিন তিনি বরমও পড়ে থাকতেন, ভিতর থেকে ততটাই নরম ছিলেন। বেশ শায়েরি মেজাজে তাকে পাওয়া গেছিল রিপাবলিকের সামিটে। আমরা শুনে নেব সেই সামিটে এসে তিনি ঠিক কি শায়েরি শুনিয়েছিলেন। खामोशी से बनाते रहो पहचान अपनी, खामोशी से बनाते रहो पहचान अपनी, हवाएं खुद तुम्हारा तराना गुन गाएंगी। खामोशी से बनाए रहो पहचान अपनी, हवाएं खुद तुम्हारा तराना गुन गाएंगी। नजरें चाहे हमारी आसमान पर हो, पर पैर हमारे हमेशा जमीन पर ही रहते हैं। खामोशी से बनाते रहो। এমন একজন মানুষ যাকে সর্বাধিনায়ক করা হয়, তার দেশাত্মবোধ তো প্রশ্নের ঊর্ধ্বে। সেই দেশাত্মবোধ নিয়ে কি বলেছিলেন জেনারেল বিপিন রাওয়াত, শুনুন। Today we recall the patriotism of those brave service officers, police persons, civilians who rubbed their shoulders to defeat terrorism at Mumbai, and the patriotic fervor that was generated by them, I think, has generated a new kind of nationalism amongst the citizens of our country. I am indeed delighted to be here as a part of this conclave which epitomizes the notion and the spirit of nationhood. I am indeed honored to be speaking
on the ethos, the ethics and values of the Indian Army in the broader context of nation first, no compromise. We are determined to innovate and indigenize, and we are resolved to fight Indian wars with Indian solutions. We shall also lead and shape the technological battle space of tomorrow. We are pursuing developments in electronic warfare, space, cyber, artificial intelligence, blockchain, and other emerging domains, and adapting them to our unique needs. We know that in conflict, there is only one outcome, and that is victory. जंग का एक ही उसूल है और वो है जीत। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের দুই বিশিষ্ট অতিথি, রয়েছেন লেফটেন্যান্ট জেনারেল উৎপল ভট্টাচার্য এবং রয়েছেন কর্নেল সব্যসাচী বাগচি। আমি প্রথমেই লেফটেন্যান্ট জেনারেল ভট্টাচার্যের কাছে যাব। লেফটেন্যান্ট জেনারেল ভট্টাচার্য, নিঃসন্দেহে আমি জানি শব্দ কোথাও কম পড়ে যাবে আজকে বিপিন রাওয়াত, মানুষ বিপিন রাওয়াত, সিডিএস জেনারেল বিপিন রাওয়াত, তার গৌরব গাথা, তার সম্পর্কে বলতে গিয়ে তবু আপনার স্মৃতিতে যা আসছে, যেটুকু আসছে আমরা সেটা শুনে সমৃদ্ধ হতে চাইব। প্রথমে তো আমি তার আত্মার ওপর একটু শ্রদ্ধা জানাবো। জেনারেল রাওয়াত, মিসেস মধুলিকা রাওয়াত আর আমাদের সৈনিক এবং বায়ু সৈনিক, যারা সবাই আজকে প্রাণ দিয়েছেন দেশের জন্যে। আশা করবো গ্রুপ ক্যাপ্টেন যিনি স্টাফ কলেজে এখন ডিএস মানে ডাইরেক্টিং স্টাফ আছেন, উনি যেন সুস্থ হয়ে যান। কথা বলছিলাম, আমার সঙ্গেও সম্পর্ক ছিল একটু। আমি মাস্টার মশাই ছিলাম মাউথে স্টাফ কলেজে, কলেজ অফ কমব্যাটে, আর ও তখন কোর্স করছিল। আমি ওকে তখন থেকে একটু ইন্টিমেটলি জানি। ওকে খুব ব্রিলিয়েন্ট, সেটা দ্বিতীয়বার বলার দরকার নেই। আমি প্রথমেই বললাম, যারা হায়ার সেকেন্ডারিতে ফার্স্ট হয় তারা কলেজে ইঞ্জিনিয়ারিং এ ফার্স্ট হয় বা মেডিকেলে ফার্স্ট হয় বা প্রেসিডেন্সি কলেজে ফার্স্ট হয়, তা হয় না। কিন্তু বিপিন রাওয়াত সেরম একটি ছেলে যে পাসিং আউটের সময় বেস্ট ক্যাডেট হয়ে সোর্ড অফ অনার পেয়েছিল, আবার পরে সে চিফ অফ দ্য আর্মি স্টাফ হলো 42 বছর বাদে। আর মানে বরাবর ও খুবই একটা ব্রাইট ক্যারিয়ার। যেমন আপনারা বলছিলেন, আমি যেরকম বললাম, ইউএনএ ব্রিগেড কমান্ড করেছেন, ইস্টার্ন কমান্ডে 3 করে, যেখানে আপনি বললেন না দিমাপুরের কাছে রাঙ্গা পাহাড়ে। লেফটেন্যান্ট জেনারেল ভট্টাচার্যা, কোনো কারণে আপনার যোগাযোগটা বিচ্ছিন্ন হয়েছে, আমরা যোগাযোগ করার চেষ্টা করছি। আবার আমি কর্নেল বাগচির কাছে যাব। কর্নেল বাগচি, এই রকম একটা মানুষ যার গৌরব কথা বলতে শুরু করলে গোটা সন্ধেটা কেটে যাবে, তাও বলা শেষ হবে না হয়তো। তার প্রয়াণ দেশের জন্য, দেশের সম্পূর্ণ সামরিক দিকের জন্য কতটা বড় ক্ষতি। প্রথম কথা বলি, যেটা বিপিন রাওয়াতজি মানে যখন একটা শায়রি বলছিলেন তখন বলেছেন যে আমাদের সোলজারদের নজর আকাশে আর পাটা মাটিতে। এই আমরা যারা সোলজার, সে আর্মি হোক, নেভি হোক, এয়ারফোর্স হোক, আমাদের একটা কথা আমাদের চাকরি জীবনে আমরা প্রায় শুনেছি, গড অ্যান্ড সোলজার, দে আর নট রিমেম্বার্ড ইন পিস অ্যান্ড প্রসপ্যারিটি। তো বিপিন রাওয়াত আজকে পিসের সময়ও রিমেম্বার্ড হচ্ছেন, কারণ তার যে মৃত্যুটা হলো সেটা লাইক এ সোলজার মৃত্যু হয়েছে। ওই নজর আকাশে, মৃত্যুটা আকাশে হলো। মৃত্যু টেকনিক্যাল কি কারণে হয়েছে না হয়েছে সেটা তো আগামী দিনে ইনভেস্টিগেশন হওয়ার পর বোঝা যাবে। কিন্তু আমার যেটা বারবার মনে হচ্ছে যে লোকটি আর্ম ফোর্সেসকে একটা নতুন ইমেজ।
আমি আসছি কর্নেল বাগচি আপনার কাছে। सवाल उनको हम पूछे, जवाब भी मिले, कुछ जवाब मिलने के इंतजार भी है अभी। लेकिन एक बात हमें जरूर कहना पड़ेगा कि बिपिन रावत जी की जो शालीनता, संवेदनशीलता, सज्जनता, अनुभव, आज सब कुछ मुझे नए सिरे से याद होने लगी है जब सुना है मैंने कि उनको हादसे के चलते मौत हो गई है। मैं यकीन नहीं कर सकते अभी भी, क्योंकि पिछले 4 दिन पहले रात 8 साढ़े 8 बजे ओवर फोन पे उनसे मेरा बात हुई थी, और आज वो नहीं है। मैं बताऊं तो क्या बताऊं, इस तरीके की हादसा और उसके चलते बिपिन रावत जी के साथ साथ और सारे अब तक की 13 हमारे फौजी, हमारे जवानों को मौत हो चुके हैं, एक अभी बची है, ये सुनने पाए हैं। आज सारे सदन मायूसी में है। आप यकीन करो, सिर्फ मैं नहीं, सारे सदन जिन जिन के साथ उनकी कभी मुलाकात हुई थी, कभी बात हुई थी, सब आज मायूसी में है। और एक ईमानदार ऑफिसर, हिंदुस्तान की सबसे पहला चीफ ऑफ डिफेंस स्टाफ बिपिन रावत जी आज हमारे पास नहीं है, और सारे उनके 13 साथियों वो भी हमारे साथ नहीं है। और उनके साथ जो हरजिंदर जी थे ना, वो भी हमारे साथ काफी उनकी भी रिश्ता बन गई थी, क्योंकि कह रहे हैं ना कि पेपर्स की जरूरत होते हैं, कुछ पूछने का जरूरत होती थी। हमारे टूर हुए थी कुछ दिन पहले, पिछले आजादी दिवस मनाने के लिए 15 अगस्त हम कारगिल, द्रास, कश्मीर पार्लियामेंट की तरफ से, हमारा पब्लिक अकाउंट्स कमेटी की तरफ से हम सफर भी किए थे, स्टडी टूर भी किए थे। सारे मदद बिपिन रावत जी की अगुवाई में हुई थी, और सारे याद आने लगे। और भगवान से ये हाथ जोड़ के ये जरूर प्रार्थना करेंगे कि उनकी आत्मा को शांति मिले। पता नहीं उनकी साथ जिनके साथ जान पहचान है, सब आज बड़ा दुखी होंगे, बड़ा पीड़ित होंगे, बड़ा मायूसी की शिकार होंगे। मैं ये बड़ी दावे के साथ कह सकता हूं कि क्योंकि कुछ ही दिनों में ही उनके साथ जिस तरीके की हमारे रिश्ता बनी थी, वो रिश्ता। আমরা শুনছিলাম কংগ্রেস সাংসদ অধীর চৌধুরীর বক্তব্য। কর্নেল বাগচিও আছেন আমাদের সঙ্গে। কর্নেল বাগচি, আপনাকে সামান্য সময়ের জন্য আমরা বিরত করেছিলাম, যেহেতু অধীর চৌধুরী বক্তব্য আসছিল, আমরা শোনাচ্ছিলাম দর্শকদেরকে। আমি আবারও আসবো আপনার কাছে। তার আগে আমি একবার চলে যাব, আমাদের প্রতিনিধি ভাস্কর রয়েছেন ফোর্ট উইলিয়ামের সামনে থেকে। ভাস্কর, এই ফোর্ট উইলিয়ামের সঙ্গেও বেশ কিছুটা সময় জড়িত ছিলেন সিডিএস জেনারেল বিপিন রাওয়াত। ফোর্ট উইলিয়ামে কতটা শোকের ছায়া দেখতে পাচ্ছ? একেবারে সমাধিতা, দেখো এ কথা নতুন করে বলার কিন্তু অপেক্ষা রাখে না যে গোটা দেশ আজকে শোকের আবহে। এবং যে ফোর্ট উইলিয়াম, সেই ফোর্ট উইলিয়ামেও কিন্তু একটা সময় বিপিন রাওয়াত ছিলেন। এই শহর কলকাতা, এই রাজ্য কাছে পেয়েছিল বিপিন রাওয়াতকে। দেশের সেনার সর্বাধিনায়ক বিপিন রাওয়াত
যিনি প্রয়াত হয়েছেন এবং যেখানে সারা দেশ জুড়ে শোকের ছায়া নেমে এসেছে, স্বাভাবিকভাবেই কিন্তু ফোর্ট উইলিয়াম বা ইস্টার্ন কমান্ডেও শোকের ছায়া নেমে এসেছে। দেখো, আমরা যেটা সেনাবাহিনী সূত্রে খবর পাচ্ছি, আগামীকাল সন্ধ্যা নাগাদ হয়তো দিল্লিতে তার নশ্বর দেহ আবারও কিন্তু পৌঁছে যাবে। কিন্তু কোথাও একটা গিয়ে সার্বিকভাবে গোটা দেশ আজকে শোকস্তব্ধ। একই সঙ্গে ফোর্ট উইলিয়াম, সেই ফোর্ট উইলিয়ামও শোকস্তব্ধ। আমি একেবারে ফোর্ট উইলিয়ামেই রয়েছি এবং ফোর্ট উইলিয়ামে কিছুক্ষণ আগেও যারা এখানকার সেনাবাহিনী আধিকারিকরা রয়েছেন তাদের সঙ্গে কথা বলছিলাম। তারা বলছিলেন যে বিপিন রাওয়াত ঠিক কতখানি ইন্সপিরেশন তার কাছে বা তাদের কাছে, এবং ভারতীয় সেনাবাহিনী, যে সেনাবাহিনীকে নিয়ে আমাদের এত গর্ব, সেই সেনাবাহিনীর সর্বাধিনায়ক, তার মৃত্যু কেউই মেনে নিতে পারছেন না। এবং দেখো, বিপিন রাওয়াত সম্পর্কে নতুন করে বলার কিছু নেই। এই বিপিন রাওয়াত সেই সর্বাধিনায়ক যিনি বলেছিলেন জং কা এক হি উসুল হ্যায় ও হে জিত। একদম ভাস্কর, সেই কথাটাই কিন্তু কোথাও কর্নেল বাগচিও বলছিলেন। আমি আরেকবার কর্নেল বাগচির কাছে চলে যাব। কর্নেল বাগচি, আপনি যে কথা বলছিলেন যে আমরা যদি বিপিন রাওয়াতের পুরো জার্নিটা দেখি, সব সময় মাথা উঁচু করে এবং সব জায়গায় একেবারে প্রথম হতে হতে এগিয়ে যাওয়া। এবং কর্নেল বাগচি, আপনি যে কথা বলছিলেন যে তিনি বলেছেন নজর সবসময় আকাশে থাকবে, সেই আকাশেই মৃত্যু হলো তার, সেনার উর্দিতেই মৃত্যু হলো তার। আপনার কথা অসম্পূর্ণ থেকে গিয়েছিল অধীর চৌধুরীর বক্তব্যের জন্য। আমি আবারও শুনতে চাইবো আপনি যেটা বলছিলেন। হ্যাঁ, আমাদের আর একটা বিশ্বাস আছে, বলে এ সোলজার নেভার রিটায়ার্স। সোলজার চিরটাকাল তার ইউনিফর্মটা পরে রাখে, সে রিটায়ারমেন্টের পরও। তো এখানে এক্সেপশন একটাই হলো যে তার মৃত্যুর সময়ও তিনি বেসিক্যালি ইন ইউনিফর্মই বলতে গেলে মারা গেলেন বা ভগবানে বিলীন হয়ে গেলেন। তো আমি যেটা বলছিলাম যে বিপিন রাওয়াতজি যেটা চেষ্টা করছিলেন, এবং উনি আপনাদের সঙ্গে ওই একটা মিটিংয়ে পয়েন্টে যেটা বলেছেন, আজকের দিনে আর্ম ফোর্সেসে শুধুমাত্র ওই পুরনো কনসেপ্ট নিয়ে চলে না। তার কারণ টেকনোলজি অনেক বেড়ে গেছে। গত 20 বছরে টেকনোলজি এমন একটা জায়গায় পৌঁছেছে যে আজকে চীন ভাবছে সুপারসোনিক মিসাইল তৈরি করবে। যখন চীন ভাবছে সুপারসোনিক মিসাইল তৈরি করবে, যেটা প্রেজেন্ট যতগুলো টাইপের মিসাইল আছে, ইনসিডেন্টালি ভারতবর্ষের ডক্টর এপিজে আব্দুল কালামকে আমরা মিসাইলের গুরু বলি। অর্থাৎ ভারতবর্ষের মিসাইলের ব্যাপারটা সায়েন্টিস্ট এপিজে আব্দুল কালামের হাত ধরে অনেকটা এগিয়ে গিয়েছিল। যাই হোক, চীনে যে এই যে সুপারসোনিক মিসাইল, যেটা 5 টাইমস মোর এফেক্টিভ মিসাইল, তার সঙ্গে কি আমরা একটা হাতিয়ার, একটা রাইফেল বা একটা পিস্টল বা একটা স্টেন বা একটা এলএমজি বা এমএমজি দিয়ে কি সামনা করতে পারবো? অটোমেটিক্যালি আর্ম ফোর্সেস আজকে দরকার হয়ে পড়েছে যে শুধু আর্মি যুদ্ধ করবে না, আর্মির সঙ্গে একসঙ্গে দেশ বাঁচাতে যুদ্ধ করবে বায়ুসেনা, দেশ বাঁচাতে যুদ্ধ করবে আর নৌসেনা, এবং দেশ বাঁচাতে যুদ্ধ করবে আজকে নর্মাল সিভিল ফোর্স। যে সিভিল ফোর্সের মাধ্যমে যারা আর্ম ফোর্সেসের কারণে এত আমাদের প্রায় 15,000 কিলোমিটার বর্ডার আছে, এই 15,000 কিলোমিটার বর্ডারে অতন্দ্রভাবে দেশকে রক্ষা করা হয়, আঞ্চলিকতা রক্ষা করা হয় আর্ম ফোর্সেসের দ্বারা। তাই আর্ম ফোর্সেসের কাছে এমন ধরনের হাতিয়ার বা আসা দরকার, যেটা আজকে চীনের কাছে আছে, যেটা আজকে পাকিস্তানের কাছে আছে। কালকে দরকার পড়লে পর যদি ইন্ডিয়ান ওশান রিজিয়ন সেটাকে বাঁচাতে হয়, দরকার পড়লে যদি আমাদের বে অফ বেঙ্গলকে বাঁচাতে হয়, দরকার পড়লে আমাদের যে চারপাশে যে 5টা ফরেন কান্ট্রি আছে, নেপাল বলুন, ভুটান বলুন, মায়ানমার বলুন, চায়না বলুন, বাংলাদেশ বলুন, এই যে 4-5টা কান্ট্রি আছে, সেখানের মাধ্যমে যদি ভারতবর্ষের আঞ্চলিক অখণ্ডতাকে কেড়ে নেওয়ার চেষ্টা করা হয়, তো সেইটা রুখতে গেলে আর্ম ফোর্সেসকে যেভাবে তৈরি করার দরকার, আজকের কেন্দ্র সরকার এবং বিপিন রাওয়াতজির সাথে অন্যান্য সোলজার যারা চিফ অফ আর্মি স্টাফ, চিফ অফ নেভাল স্টাফ, চিফ অফ এয়ার স্টাফ আছেন, বা সিকিউরিটি অ্যাডভাইসার অজিত দোভাল আছেন, এরা সবাই মিলে আজকে এমন একটা জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন যাতে করে আমরা আগামী দিনে এনি চ্যালেঞ্জ, সে চায়নার চ্যালেঞ্জ হোক, সে পাকিস্তানের চ্যালেঞ্জ হোক,
যে কোনো চ্যালেঞ্জ একসঙ্গে রুখতে সক্ষম, একদম। আর তার জন্য বিপিন রাওয়াতজি কাজ করে চলেছিলেন। একদম। কর্নেল বাগচি, আপনি আমাদের আরেকটা সঙ্গে কথা বলে থাকুন। আমি আসছি আপাতত কর্নেল শেষ করি, বাগচি, সেটা নিশ্চিতভাবে হচ্ছে কর্নেল বাগচি, আমি আবার ভারতবর্ষের আসবো আপনার কাছে। আমি বুঝতে পারছি যে এই গৌরব কথা শুরু হলে শেষ করা সত্যি খুব মুশকিলের বিষয়। কর্নেল বাগচি এবং অবশ্যই লেফটেন্যান্ট জেনারেল ভট্টাচার্য, আপনারা দুজনেই আমাদের সঙ্গে থাকুন। আমাদের একটা বিরতিতে যেতে হবে, তবে বিরতিতে যাওয়ার আগে আমরা আরও একবার শুনবো ঠিক যে কথা বারবার কর্নেল বাগচির মুখে উঠে আসছে এবং লেফটেন্যান্ট জেনারেল ভট্টাচার্যর মুখেও উঠে আসছে, যে বিপিন রাওয়াত, যিনি সর্বোচ্চ সেনাকর্তা জেনারেল বিপিন রাওয়াত, তিনি রিপাবলিকের সামিটে এসে যখন তার শায়রির মধ্যে দিয়ে বার্তা দিচ্ছেন, সেখানেও কোথাও তার উর্দির ঝলক দেখতে পাওয়া যাচ্ছে। শুনুন আরও একবার সেই শায়রি, ফিরছি বিরতির পর। खामोशी से बनाते रहो पहचान अपनी, खामोशी से बनाते रहो पहचान अपनी, हवाएं खुद तुम्हारा तराना गुन गाएंगी। खामोशी से बनाए रहो पहचान अपनी, हवाएं खुद तुम्हारा तराना गुन गाएंगी। नजरें चाहे हमारी आसमान पर हो, पर पैर हमारे हमेशा जमीन पर ही रहते हैं। ফিরে এলাম বিরতির পর। নরেন্দ্র মোদীর জমানায় নিযুক্ত প্রথম সেনার সর্বোচ্চ কর্তা, স্বাধীন ভারতের সামরিক ইতিহাসে সশস্ত্র সেনাবাহিনীর 3 শাখার সর্বাধিনায়ক হওয়ার কৃতিত্বের পালক, যার টুপিতে ছিল জেনারেল বিপিন লক্ষ্মণ সিং রাওয়াত, তারই প্রয়াণ ঘটল মর্মান্তিক দুর্ঘটনায়। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের অতিথিরা, আমরা তাদের সঙ্গে কথা বলে নেব। কর্নেল বাগচির সঙ্গে কথা বলছিলাম, বিরতিতে যাওয়ার আগে একবার লেফটেন্যান্ট জেনারেল ভট্টাচার্যের কাছে যাব। আমি জানি লেফটেন্যান্ট জেনারেল ভট্টাচার্য বলতে শুরু করলে হয়তো শেষ হবে না। আপনি যে কথা বলছিলেন আমরা শুনছিলাম, কিন্তু মাঝে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। আরও একবার আপনার স্মৃতির ঝাঁপিতে উকিয়ে দিতে চাইব, কিভাবে দেখেছেন জেনারেল বিপিন রাওয়াতকে? আমি একটা কোইন্সিডেন্সের কথা বলি। আমাদের চিফ অফ দ্য আর্মি স্টাফ যিনি অফিসে ছিলেন সেই অবস্থায় মারা যান প্রথম, তিনি হচ্ছেন জেনারেল বিপিন সি জোশী। উনি মারা গিয়েছিলেন 18ই নভেম্বর 1994, ঠিক অ্যাবাউট 27 বছর আগে। উনিও একজন খুব কৃতি সোলজার ছিলেন, আমাদের আর্মির চিফ হয়েছিলেন, চিফ অফ দ্য আর্মি স্টাফ। তখন অবশ্য সিডিএস ছিল না। আর উনিও উত্তরাখণ্ডের কুমাও হিলসের মানুষ ছিলেন। আর দেখুন, আজ তখন থেকে 27 বছর আগে হি ইজ দ্য সেকেন্ড পারসন ডাইং ইন হার্নেস, মানে যিনি অফিসে থেকে ইন ইউনিফর্ম, তিনি অবশ্য শুধু চিফ অফ দ্য আর্মি স্টাফই ছিলেন না, সিডিএস, এর নামও বিপিন, এ উত্তরাখণ্ডের। উনি ছিলেন কুমাও হিলসের, ইনি হচ্ছেন গড়ওয়াল হিলসের আদিবাস। কি অদ্ভুত, একদমই। লেফটেন্যান্ট জেনারেল ভট্টাচার্য, আসছি এই গল্পটাই আমরা পুরোপুরি শুনবো। আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোনে রয়েছেন প্রাক্তন সেনাপ্রধান জেনারেল শঙ্কর রায়চৌধুরী। আমি একবার জেনারেল রায়চৌধুরীর কাছে যাব। জেনারেল রায়চৌধুরী, নিঃসন্দেহে আজ আমি জানি অপূরণীয় ক্ষতি, কোনো ভাষায় হয়তো এর শোক প্রকাশ করা যাবে না, তবে স্মৃতির ঝাঁপিতে উকি দিলে কিছু সময় নিশ্চয়ই মনে পড়বে, সেটাই আপনার কাছ থেকে শুনতে চাইব। না, আমি অপূরণীয় ক্ষতি হয়েছে, আমরা সবাই খুব শোকার্ত। জেনারেল বিপিন রাওয়াত অ্যাক্সিডেন্ট হয়েছে, চপার অ্যাক্সিডেন্টে তিনি সস্ত্রীক এবং প্রায় 14 জনের সঙ্গে একসঙ্গে গত হলেন। কিন্তু আরেকটা বড় জিনিস যেটার জন্য জেনারেল রাওয়াতকে যথেষ্ট আমাদের প্রশংসা করা দরকার, সেটা হয়তো অতটা হচ্ছে না। সেটা হচ্ছে উনি প্রথম সেনাধ্যক্ষ ভারতীয় স্থল সেনার, যিনি চিফ অফ ডিফেন্স স্টাফ এর যে কনসেপ্টটা উনি অ্যাপ্লাই করতে পেরেছেন এবং সরকারকে উনি
মানিয়ে নিতে পেরেছেন যে চিফ অফ ডিফেন্স স্টাফ আমাদের হওয়া দরকার, বিশেষ দরকার। কারণ এর আগে যখন আমাদের সময় আমরা এই চিফ অফ ডিফেন্স স্টাফ করার ইচ্ছা প্রকাশ করতাম, তখন কিন্তু একটা রাজনৈতিক রিয়াকশন হতো। আমাদের যারা গভর্নমেন্ট ছিল সে রাজনৈতিক লেভেলে রিয়াকশন হতো কি যদি সেনাবাহিনীকে চিফ অফ ডিফেন্স স্টাফ দেওয়া হয় রাদার, তাহলে এরা একটা সুযোগ হতে পারে একত্রিত হয়ে আমাদের বিরুদ্ধে, মানে রাজনৈতিক যারা কর্তা তাদের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করতে পারে। সেই জন্য বারবার এটা বলা হয়েছে, এখনো সে সময় আসেনি। কেন আসেনি কোনোদিন বলা হতো না। And I think that is ইনি মানে চিফ অফ ডিফেন্স স্টাফ, প্রথম যে চিফ অফ ডিফেন্স স্টাফ, এবং এইভাবে উনি কাজ করতে পেরেছেন, এটা বিরাট কৃতিত্ব, বিরাট কৃতিত্ব। এবং এটা খুবই লোকসান হলো যে এইভাবে এই এয়ার ক্র্যাশে উনি মারা গেলেন। বিপিন রাওয়াতকে কখনো কাছ থেকে দেখেছেন, তার কোনো বৈশিষ্ট্য উল্লেখ করতে চাইবেন আজকের দিনে? আমাকে বলছেন? হ্যাঁ, অবশ্যই। আচ্ছা, না, বিপিন রাওয়াতকে আমি খুব কাছ থেকে দেখার সুযোগ হয়নি। আচ্ছা। এই জন্য যে আমি ওনার চাইতে সিনিয়র, আমার সময় আমি যখন একাডেমিতে ছিলাম উনি তখন আমার বোধহয় একসঙ্গে আমরা কাজ ইন দ্য সেন্স ট্রেনিং করতে পারিনি। সুতরাং খুব কাছ থেকে দেখার সুযোগ হয়নি, বিকজ হি ওয়াজ আ জুনিয়র ক্যাডেট, আই ওয়াজ আ সিনিয়র ক্যাডেট ইন দ্য ইন্ডিয়ান মিলিটারি একাডেমি। তবে একটা কথা বলতে পারি যে আমি যখন কমিশনের পরে আমি এনডিসি তে গেছিলাম, মানে আমাদের একটা উচ্চতর অর্গানাইজেশনে আমাদের, সেখান থেকে পাস আউট করার পর জেনারেল বিপিন রাওয়াতের বাবা লেফটেন্যান্ট জেনারেল, পরে লেফটেন্যান্ট জেনারেল হয়েছিলেন লক্ষ্মণ সিং রাওয়াত, তার স্টাফ অফিসার হিসেবে আমার পোস্টিং হয়েছিল। সেইভাবে ছোটবেলায় হয়তো দেখে থাকতে পারি, ডাইরেক্টলি ওনার সঙ্গে কাজ করার আমার সুযোগ হয়নি। বেশ, অনেক ধন্যবাদ জেনারেল রায়চৌধুরী আমাদের সঙ্গে কথা বলার জন্য। আমরা কথা বলছিলাম জেনারেল শঙ্কর রায়চৌধুরীর সঙ্গে। আমি আবারও আলোচনায় ফিরে যাব। যে কথা জেনারেল রায়চৌধুরী বলছিলেন অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, এই যে চিফ অফ ডিফেন্স স্টাফ 3 সেনাবাহিনীকে এক জায়গায় আনার জন্য, এক সুরে গাঁথার জন্য একজন চিফ অফ ডিফেন্স স্টাফের প্রয়োজন আছে, সেই প্রয়োজনীয়তাটা তিনি বোঝাতে পেরেছিলেন সরকারকে। এটা কতটা গুরুত্বপূর্ণ, আমি লেফটেন্যান্ট জেনারেল ভট্টাচার্যের সঙ্গে কথা বলছিলাম, আমি ওনার কাছেই যাব। এটা কতটা গুরুত্বপূর্ণ যে এই গুরুত্বটা তিনি বোঝাতে পেরেছিলেন? একদম ঠিক বলেছেন জেনারেল শঙ্কর রায়চৌধুরী। আমি একটু অন্য কথা বলে দিই। আপনি বলছিলাম না জেনারেল বিপিন যোশী প্রথম সার্ভিসে থাকতে মারা যান, জেনারেল বিপিন যোশীর পরেই জেনারেল শঙ্কর রায়চৌধুরী টেক ওভার করেছিলেন। এই আনফর্চুনেট ইনসিডেন্ট 18 নভেম্বর 1994 হওয়ার পরই আমাদের নেক্সট চিফ হয়েছিলেন জেনারেল শঙ্কর রায়চৌধুরী। এবার আপনার প্রশ্নে আসা যাক। আপনি বলছেন ইউনিফাইড কমান্ড সম্বন্ধে। এর একটু যদি আমরা পেছনে যাই, যেমন শঙ্কর রায়চৌধুরী বললেন যে বিভিন্ন কারণে, তার মধ্যে রাজনীতি তো আছেই, রাজনীতি তো সবসময় থাকবে ডেমোক্রেটিক কান্ট্রিতে, সেই জন্য হয়তো আমাদের চিফ অফ দ্য ডিফেন্স স্টাফ হয়নি। এটার অনেকদিন ধরে কথা হচ্ছিল, ইন্দিরা গান্ধীর সময়ও কথা হয়েছিল, পরে অটল বিহারী বাজপেয়ী যখন প্রাইম মিনিস্টার ছিলেন সেই সময় কার্গিল অপারেশন হয়েছিল, আপনাদের মনে থাকবে 1999 সালে। তারপরে আমাদের একটা সুব্রমণিয়াম কমিটি রিপোর্ট হয়। সুব্রমণিয়াম ছিলেন এই এখন যিনি আমাদের বিদেশ মন্ত্রী শ্রী জয়শঙ্কর, তার বাবা ছিলেন সুব্রমণিয়াম। ভীষণ ভালো একটা থিঙ্ক ট্যাঙ্ক ছিলেন সবকিছুর জন্য। ওনার যে সুব্রমণিয়াম কমিটি রিপোর্ট হয় তাতে উনি প্রথম
লেখেন যে চিফ অফ ডিফেন্স স্টাফের ভীষণ দরকার, ইউনিফাইড কমান্ডের ভীষণ দরকার, যেটা কর্নেল বাগচি বলছিলেন যে থিয়েটার কমান্ড সেই সবের ভীষণ দরকার ফর দ্য জয়েন্টনেস উইদিন আর্মি, নেভি, এয়ারফোর্স। যেমন ইউএসএ তে পেন্টাগন 5টা আর্মি, নেভি, এয়ারফোর্স, মেরিন আর মিনিস্ট্রি অফ ডিফেন্স একটা চত্বরের মধ্যে আছে, সেই রকম হলেই এফেক্টিভনেস মানে যেটাকে বলে সাইনার্জি হতে পারে ফোর্সে। মানে 4 আর্মি আর 4 এয়ারফোর্স মিলে 8 হবে না, তাহলে 4 × 4 16 হবে, আর তার সঙ্গে 4 নেভি হলে 16 × 4 64 হবে। মানে 4 + 4 + 4 12 জায়গায় 64 হয়ে যাবে। সেইটাই হচ্ছে প্রথম জিনিস, ইউনিফাইড কমান্ড বা থিয়েটার কমান্ড। যেটা একটা বড় দায়িত্ব, মানে গুরু দায়িত্ব, তিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ যে তিনি এই প্রয়োজনীয়তাটা বোঝাতে পেরেছিলেন। আমি এবার যাব কর্নেল বাগচির কাছে। কর্নেল বাগচি, আমরা শুনছিলাম অধীর চৌধুরীর বক্তব্য, আপনার কথা থামিয়ে যখন অধীর চৌধুরীর বক্তব্যে গেলাম, যে এই যে রাজনৈতিক বিষয়টা উঠে আসছে না, যে সিডিএসের প্রয়োজনীয়তা বোঝাতে গিয়ে কোথাও রাজনৈতিকভাবে প্রথমে ধাক্কা খেতে হয়েছিল এবং তারপরে বোঝানো সম্ভব হয়েছে, সেই জায়গাটা করতে পেরেছিলেন জেনারেল বিপিন রাওয়াত। সেই জায়গা থেকে প্রশ্ন করব যে রাজনৈতিক যারা নেতৃত্বের বক্তব্য আমরা শুনতে পাচ্ছি, তারাও বলছেন যে কখনো কোনো বৈঠকে অধীর চৌধুরী বহু প্রশ্ন করেছিলেন এবং জেনারেল রাওয়াত তিনি ধৈর্য না হারিয়ে প্রতিটি প্রশ্নের উত্তর দিয়েছিলেন। এটাও কি কোথাও, এই যে এতটা ধৈর্য, এটাও কি কোথাও তাকে সাহায্য করেছে এই উচ্চতাতে যাওয়ার জন্য? দেখুন, ভারতবর্ষের আর্ম ফোর্সেসের যেটা মস্ত বড় কোয়ালিটি হচ্ছে, সেটা হচ্ছে ভারতবর্ষের আর্ম ফোর্সেস মেরিট বেসড প্রফেশনাল। মেরিট বেসড প্রফেশনালিজম যেখানে থাকে, সেখানে তাদের যে মাথায় একদম যারা উপরে আছেন, তাদের ধৈর্য থাকাটা খুব স্বাভাবিক। তাদের মানে অত্যন্ত বেশি ধৈর্য থাকা দরকার। তার কারণ হচ্ছে যেভাবে ট্রুপসকে মোটিভেট করে কোনো লড়াইয়ে গুলির সামনে নিয়ে যেতে হয়, সেখানে যে কমান্ডার যে নিয়ে যাচ্ছে, যে লিড করছে, যে নেতৃত্ব দিচ্ছে, আর সে যদি ধৈর্যের সঙ্গে ট্রুপসের ইন্টারঅ্যাকশনের মাধ্যমে ট্রুপকে একাত্ম না করে নিতে পারে, তাহলে গুলির সামনে ট্রুপসকে হাসি মুখে নিয়ে যাওয়া সম্ভব নয়। ধৈর্যই কোথাও গিয়ে কোয়ালিটি। একদমই। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ কর্নেল বাগচি আমাদেরকে এতক্ষণ সময় দেওয়ার জন্য। আমরা জানি আপনার ফ্লাইট রয়েছে, সেজন্য আপনাকে আর আটকাবো না আমরা। অনেক ধন্যবাদ আমাদেরকে এতক্ষণ দেওয়ার জন্য। লেফটেন্যান্ট জেনারেল ভট্টাচার্য, আপনি থাকুন আমাদের সঙ্গে। তামিলনাড়ুতে চপার দুর্ঘটনার যে মর্মান্তিক দুর্ঘটনা, এই দুর্ঘটনার প্রতিটি খবর, প্রতিটি আপডেট দর্শকদের কাছে পৌঁছে দেব একটা ছোট্ট বিরতির পর। প্রয়াত সেনার সর্বোচ্চ কর্তা জেনারেল বিপিন রাওয়াত, চিফ অফ ডিফেন্স স্টাফ বিপিন রাওয়াত, তার মৃত্যুতে নিঃসন্দেহে শোকাহত গোটা দেশ। এবং আজ আমাদের বারবার মনে পড়ছে রিপাবলিক সামিটে তার সেই দৃঢ় কণ্ঠে বলা শায়রি, যেখানে কোথাও তার উর্দির ঝলক দেখা যাচ্ছিল। আবারও দর্শকদের শোনাতে চাইব সেই শায়রি। खामोशी से बनाते रहो पहचान अपनी, खामोशी से बनाते रहो पहचान अपनी, हवाएं खुद तुम्हारा तराना गुन गाएंगी। खामोशी से बनाए रहो पहचान अपनी, हवाएं खुद तुम्हारा तराना गुन गाएंगी। नजरें चाहे हमारी आसमान पर हो, पर पैर हमारे हमेशा जमीन पर ही रहते हैं। লেফটেন্যান্ট জেনারেল উৎপল ভট্টাচার্য রয়েছেন আমাদের সঙ্গে এবং লেফটেন্যান্ট জেনারেল ভট্টাচার্যের সঙ্গে আমরা কথা বলছিলাম। তিনি তার গল্পগুলো তুলে ধরছিলেন রাওয়াতকে নিয়ে। তার প্রচুর গল্প রয়েছে জেনারেল রাওয়াতকে নিয়ে। লেফটেন্যান্ট জেনারেল ভট্টাচার্য, সত্যি যে ধৈর্যের কথা একটু আগেই কর্নেল বাগচির সঙ্গে হচ্ছিল, সেই ধৈর্যের কোনো ধরনের কোনো উদাহরণ মনে পড়ছে? আপনি দেখেছেন জেনারেল রাওয়াতের মধ্যে কোনো একটা স্মৃতি, কোনো একটা ঘটনা, যদি আমাদের সঙ্গে শেয়ার করেন।
দেখুন উনি আমি যখন সিনিয়র কমান্ড উইং, যেটা কলেজ অফ কমব্যাট বলে মাওতে, সেখানে যখন আমি পড়াতাম, ডিএস ছিলাম, তখন উনি এসেছিলেন ওই কোর্সটা করতে। তো সেটা 3 মাসের কোর্স, সেই কোর্সেও উনি ফার্স্ট এসেছিলেন বাই দ্য ওয়ে। সেই সব কোর্সের মধ্যে নানা রকম এক্সারসাইজে উনি যেমন টিম ম্যান ছিলেন, যে কোনো একটা কাজের জন্য যদি 10 জনের টিম করতে হয়, রাওয়াতকে সবাই নেবে টিমে। শুধু যে রাওয়াত সবসময় লিডার হতো তা নয়, সবাইকেই চান্স দেওয়া হতো। যে অন্য লিডার হতো সে যদি 30 জনের মধ্যে 10 জন সিলেক্ট করতো, তার মধ্যে রাওয়াতকে সবসময় নিত। ওর এমন একটা টিম ম্যান ছিল আর কি। ও শুধু নিজে যে লিড করতো তা নয়, ও লেডও হতো খুব সুন্দর, মানে সবার সঙ্গে ঠিকভাবে ও কাজ করে নিত। আর একটা বললেন না ধৈর্যর কথা, ও গোর্খা অফিসার ছিল। একটা গোর্খা অফিসারদের, গোর্খা জনিদের আমরা বলি দে আর ওয়ান অফ দ্য বেস্ট সোলজার্স, কিন্তু ওদের ভালো করে বোঝাতে হবে। আমি বলছি না ওরা বুঝতে পারে না, আমাদের গোর্খাসদের নিয়ে অনেক রকম ঠাট্টাই আর কি আছে, তো সেই জন্য উনি অত শেয়ারি করে তবে ওদের থেকে কাজ নিতেন আর কি। সেই জন্য তো রাওয়াতে এমনি ইন্ডিভিজুয়াল ব্রিলিয়েন্স অল ওভার। ইউএনএ ব্রিগেড কমান্ড করতে থেকে শুরু করে ইস্টে আপনি দিমাপুরে ও কোর কমান্ড থেকে আরম্ভ করে সব চ্যালেঞ্জিং জায়গায় ও কাজ করেছে এবং ভালো ফল দেখিয়েছে। আর এই থিয়েটার কমান্ড যে উনি প্রত্যেক জায়গায় করার চেষ্টা করেছে, ওয়েদার ইট ইজ ইন আন্দামান or is a nuclear activity or অন্য জায়গায়, এবং কোথাও গিয়ে তার এই কোয়ালিটিগুলো, এই গুণগুলোই তাকে আর 5 জনের থেকে অনেকটা আলাদা করে দেয়। অনেক ধন্যবাদ লেফটেন্যান্ট জেনারেল ভট্টাচার্য, আপনি আমাদের সঙ্গে থাকুন। আমরা একটা ছোট্ট বিরতির সময় হয়ে গেছে, বিরতির পর ফিরে আসছি। প্রয়াত দেশের সর্বপ্রথম সর্বোচ্চ সেনা কর্তা জেনারেল বিপিন রাওয়াত এবং তার স্মৃতিচারণেই বসে রয়েছি আমরা। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন অবসরপ্রাপ্ত বায়ুসেনা কর্তা গ্রুপ ক্যাপ্টেন অনুপম ব্যানার্জি। আপনাকে স্বাগত রিপাবলিক বাংলায়। আমি জানি মানসিকভাবে এই মুহূর্তে আপনি অত্যন্ত বিধ্বস্ত, অনেক কাছের লোক ছিলেন আপনি জেনারেল রাওয়াতের। আমি জানি কোনো ভাষায় হয়তো এই শোক প্রকাশ করা যায় না, তবু আপনার কাছে 2-4টে কথা শুনতে চাইবো তার সঙ্গে কাটানো কোনো সময় যদি আপনি শেয়ার করেন। নমস্কার। হ্যাঁ, আমি বিগত 5 বছর আমি ভারতীয় বায়ুসেনার স্পোক্সপারসন ছিলাম এবং সেই সময় জেনারেল প্রথমে উনি আর্মির চিফ ছিলেন এবং তারপরে উনি সিডিএস হন এবং ভারতীয় বায়ুসেনার তখনকার প্রধান চিফ মার্শাল ধানোয়া এবং জেনারেল রাওয়াত অত্যন্ত ক্লোজ বন্ধু ছিলেন, কারণ ওরা এনডিএর কোর্সম্যান। এবং বহু সময় আমার এই সৌভাগ্য হয়েছে যে আমি জেনারেল রাওয়াতের সঙ্গে ওয়ান কথা বলার সুযোগ পেয়েছি, কথা বলেছি এবং একদম ডাউন টু আর্থ ম্যান যাকে বলে, জেনারেল রাওয়াত ওয়াজ দ্যাট। এবং কখনোই ওনার সঙ্গে কথা বলার সময় মনে হয়নি যে আমি একজন গ্রুপ ক্যাপ্টেন এবং উনি একজন জেনারেল, সেই কোনো ডিফারেন্স এসছে। একদিনের কথা তো আমি স্ট্রেটঅ্যাওয়ে আমি বলতে পারি যে যখন কার্গিল বিজয় দিবসের 20th ইয়ার সেলিব্রেট হচ্ছিল 2019-এ, সেটা হয়েছিল দ্রাসে এবং সেই সময় আমরা ওখানে দ্রাসে গিয়েছিলাম। 3 জন সেনাকর্তাই ওখানে ছিলেন, নেভি, আর্মি এবং এয়ারফোর্স। এবং সেই সময় ওয়েদার ওখানে খারাপ হয়ে যায়, প্রেসিডেন্ট আসতে পারেননি, সেই দিন ওনার আসার কথা ছিল এবং কোনো হেলিকপ্টার সেই সময় টেক আপ করতে পারলো না কারণ ওয়েদারের জন্য। তখন 3 জন চিফ আমরা ওখান থেকে শ্রীনগর ইন দিস কনভয়
we came back to Srinagar, at a road convoy. That was a very unique experience. এবং সেখানে দু এক জায়গায় আমরা থেমেছিলাম, জেনারেল রাওয়াতের সঙ্গে কথা বলেছিলাম, উনি অনেক কিছু শেয়ার করেছিলেন সেই সময়। সেই সব কথা কিন্তু আপনার কাছ থেকে আমরা শুনতে চাইবো। গ্রুপ ক্যাপ্টেন ব্যানার্জি, আপনার কাছ থেকে শোনার জন্য আমরা অধীর আগ্রহে অপেক্ষা করছি আপনার সেই সমস্ত কথা। আপনি আমাদের সঙ্গে থাকুন, একটা বিরতির সময় হয়ে গিয়েছে। বিরতির পর আসছে আমার সহকর্মী মীনাক্ষী, এবং মীনাক্ষীর মাধ্যমে আপনার কাছ থেকে নিশ্চিতভাবে আপনার সেই সব অভিজ্ঞতা আমরা শুনতে চাইবো জেনারেল রাওয়াতের সব গৌরব গাথা। ফিরছে একটা বিরতির পর।